ট্রাম্প, হাসিনা আর মোদি এই তিনজনের মিলিত চক্রান্তের শিকার হতে যাচ্ছেন কি ডক্টর মোহাম্মদ ইউনূস? বিদেশি বন্ধু আর পর্যবেক্ষক মহলের কঠিন চাপে পড়েছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগকে নির্বাচন অংশ নিতে দেওয়া না হয়, মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমারা একটা চাপ তৈরি করবে, তো এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। এই ডক্টর ইউনূস ওনার পক্ষে আর বাংলাদেশকে সামলানো সম্ভব নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালে কষ্ট আছে, বুঝছেন? আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যেটা দেখলে কিন্তু আপনি অবশ্যই চমকে উঠবেন। কারণ দেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে করে কিন্তু কখন যে কি ঘটে যায় দেশে তা কিন্তু বলা মুশকিল। তাই আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তবে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। তবে চলুন দর্শক, আর দেরি না করে এবার আমরা মূল ভিডিওতে চলে যাই। ট্রাম্প, হাসিনা আর মোদি এই তিনজনের মিলিত চক্রান্তের শিকার হতে যাচ্ছেন কি ডক্টর মোহাম্মদ ইউনূস? ডোনাল্ড ট্রাম্প যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, তখন হাসিনা এবং মোদি শিবিরে যেই অনেক উত্তেজনা তৈরি হয়েছে, সেই উত্তেজনার পারদ হয়তো বা এখন একেবারে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখনো পর্যন্ত ক্ষমতা গ্রহণ করেননি। তিনি ক্ষমতা গ্রহণ করতে এখনো বাকি প্রায় 2 মাস। জানুয়ারির 20 তারিখে তিনি ক্ষমতা গ্রহণ করবেন। আজকে নভেম্বরের 20 তারিখ, বরাবর 2 মাস। ট্রাম্প তার ক্ষমতা গ্রহণ করার আগেই এমন কোন পরিস্থিতি কি তৈরি হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এখন আওয়ামী লীগ নিষিদ্ধের যে সিদ্ধান্ত, সেটা থেকে সরে এসেছেন? চিন্তা ভাবনা করেছিলেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, তেমন সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। এবং এখন তিনি খুব তাড়াতাড়ি রাজনৈতিক দলগুলো চাইলে নির্বাচন দিয়ে বিদায় নিতে প্রস্তুত, এমন কথাও বিভিন্ন ইন্টারভিউতে খুব জোর গলায় বলছেন, যে কথাগুলো কিছুদিন আগেও তার মুখে শোনা যায়নি। এমনকি তার সরকারের 100তম দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণেও তিনি নির্বাচনের তারিখ নিয়ে, ডেট লাইন নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু শোনা যায়নি। নির্বাচন অনুষ্ঠানের চাইতেও তিনি যে সংস্কার কমিশনগুলো গঠন করেছেন, রাষ্ট্র সংস্কারের যে দাবিগুলো উঠেছে, সেই দাবিগুলো নিয়ে, সেই সংস্কার নিয়ে তিনি বেশি কথা বলেছেন। কিন্তু ইদানিং তিনি বিভিন্ন গণমাধ্যমে অনেক ইন্টারভিউ দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। প্রত্যেকটা ইন্টারভিউতে প্রায় একই রকম কথা তিনি বলে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলো চাইলে সব সংস্কার বাদ দিয়ে খুব শীঘ্র তিনি নির্বাচন দিতে ইচ্ছুক। কেন হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের এই ভুল বদল? ইউনূস সরকার যখন ক্ষমতা গ্রহণ করেছিল, তার কিছুদিন পরে জাতিসংঘ সম্মেলনে গিয়েছিলেন এবং সেখানে তিনি ভয়েস অব আমেরিকাকে সাক্ষাৎকার দিয়েছেন। ভয়েস অব আমেরিকায় তিনি যে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে তিনি নতুন বাংলাদেশের কথা বলেছেন। তিনি সেখানে রিসেট বাটন পুশের কথা বলেছেন। তিনি সেখানে বলেছেন অতীতের সবকিছু বাদ, নতুন বাংলাদেশ একেবারে নতুন উদ্যমে শুরু হবে। যদিও তার রিসেট বাটন পুশ করা নিয়ে অনেক পরিমাণ সমালোচনা হয়েছে এবং পরবর্তীতে ইউনূস সরকারের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিও প্রায় দিতে হয়েছে। রিসেট বাটন বলতে তিনি আসলে 71কে মুছে দিতে হবে এটা তিনি মিন করেননি। শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলতে হবে ইতিহাসের পাতা থেকে, এটা তিনি মিন করেননি। কিন্তু সাধারণ মানুষ বা বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনা যেভাবে হয়েছিল তার রিসেট বাটন পুশ করা নিয়ে, পরবর্তীতে তার সরকারের বিভিন্ন উপদেষ্টারা মনে হচ্ছিল যেন সে রিসেট বাটন পুশই করছিলেন। সবশেষ উপদেষ্টা পরিষদে যে 3 জন অন্তর্ভুক্ত হলেন, মাহফুজ আলম, শেখ বশিরউদ্দিন এবং মোস্তফা সরোয়ার ফারুকী, তারা শপথ নেওয়ার পর বঙ্গভবন থেকেও শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলা হলো এবং এটাও বলা হচ্ছে যে সারা বাংলাদেশে কোথাও ফ্যাসিস্টের আইকন শেখ মুজিবের কোনো ছবি থাকবে না। আরো অনেক কিছু বলা হচ্ছিল, কিন্তু হঠাৎ করে যেন অনেকটা মোড় ঘুরে গেছে। যেখানে কিছুদিন আগেও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে অদূর ভবিষ্যতে আর হবে না, সেই ইউনূস সাহেব কিন্তু কয়েকদিন আগের ইন্টারভিউতে তিনি আবার বলেছেন যে রাজনৈতিক দলগুলো চায় না বলে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করা বা নির্বাচনী প্রক্রিয়ার বাইরে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্তের ব্যাপারে তিনি কথা বলেছিলেন বা ভেবেছিলেন, সেটা আসলে আর হতে যাচ্ছে না। এটা কি শুধুমাত্র বিএনপি চাইছে না বলেই কি আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখতে চায় না ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার? নাকি এখানে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কোন ধরনের প্রভাব রয়েছে? নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোন প্রভাব রয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার গঠন হওয়ার পরে বিপ্লবের ওই সময়টুকুতে সংখ্যালঘুদের উপরে ব্যাপক নির্যাতনের ঘটনা ঘটেছে, এমন পোস্ট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন ডোনাল্ড ট্রাম্প সাহেবের সঙ্গে আসলে তার কথা হয়নি কখনো, দেখা হয়নি কখনো, বা পরিচয় নেই ব্যক্তিগতভাবে। নিশ্চয়ই দুজনকে জানেন, কিন্তু ব্যক্তিগতভাবে তাদের সেই পরিচয় নেই, মানে তাহলে তার সম্পর্ক নেই, যেমন সুসম্পর্কও তেমন নেই। তিনি বলেছেন যে
তাকে একটা পদক দেওয়া হয়েছিল, গোল্ড কংগ্রেশনাল অ্যাওয়ার্ড, এবং সেটি রিপাবলিকান এবং ডেমোক্রেট দুই পার্টির দল তারা ভোট দিয়ে তাকে এই গোল্ড মেডেল দিয়েছিলেন। সেই হিসেবে তিনি বলছেন তাহলে রিপাবলিকানের সঙ্গে বা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কোনো শত্রুতা নেই। কিন্তু একটা জিনিস প্রচলিত রয়েছে, বলা হচ্ছে হিলারি ক্লিন্টনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যখন প্রতিযোগিতা হয়েছিল এর আগে, তখন ইউনুস সাহেব তিনি ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করেছিলেন এবং হিলারি ক্লিন্টনের ফাউন্ডেশন নির্বাচনী ফান্ডে তিনি ব্যাপক অর্থ দিয়েছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প আবার এই বিষয়ে সচেতনভাবে তিনি জানেন। এদিকে শেখ হাসিনা 10 নভেম্বরের আগে মেবি 8 নভেম্বর তার যে ফোন কল ফাঁস হয়েছিল সেখানে তিনি একটা কথা বলেছেন তার নেতাকর্মীদেরকে, যার সঙ্গে তিনি কথা বলছিলেন, যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগতভাবে ডিরেক্ট যোগাযোগ রয়েছে, এটা তিনি বলেছিলেন। আর নূর হোসেন দিবসে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করা, সেই ছবির উপরে বাধা দেওয়া হবে, সেটা ডোনাল্ড ট্রাম্পকে ডিরেক্ট পাঠিয়ে দেওয়া হবে, এগুলো বলেছিলেন শেখ হাসিনা। এদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদী সাহেবের দুজনের বন্ধুত্ব রয়েছে, নিরেট বন্ধুত্ব। আবার নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার খুব ভালো সম্পর্ক, আবার শেখ হাসিনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ডিরেক্ট যোগাযোগ। এই যে ত্রিমুখী একটি যোগাযোগ, বিশ্বের সবচেয়ে পরাক্রমশালী দেশ আমেরিকা তার প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের অন্যতম বড় প্রতিবেশী রাষ্ট্র প্রভাবশালী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের পলাতক শেখ হাসিনার এই 3 জনের যে গভীর যোগাযোগ, এই যোগাযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের অবস্থানটা কোথায়, এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ব্যক্তিগত যোগাযোগ বা কখনো কথা হয়নি, সেই হিসেবে খুব ভালো সম্পর্ক নেই দুজনের মধ্যে। তাহলে ট্রাম্প, মোদী এবং হাসিনা এই 3 জনের মিলে ইউনূস সরকার কি এমন কোন চাপ সৃষ্টি করেছে যে ইউনূস সরকার এখন তাদের আগে যেসব বক্তৃতা দিয়েছিলেন, আগে যেসব ভাবনার কথা বলেছিলেন, সেসব ভাবনা থেকে তারা এখন ধীরে ধীরে পিছু হটতে শুরু করেছে? ইউনূস সাহেব বণিক বার্তার ইন্টারভিউতে ডিরেক্টলি এটা বলেছেন তার সরকারের অনেক উপদেষ্টা চাইছেন না আর উপদেষ্টা পদে থাকতে, কারণ যে বেতন দেয়া হচ্ছে সেই বেতনে তাদের পোষাচ্ছে না। তারা বলছেন দ্রুত সবকিছু শেষ করে তারা নিজেরা সেসব জায়গায় তারা পৌঁছে যেতে চান, ফিরে যেতে চান তারা। তাহলে আসলে কি ঘটতে যাচ্ছে আগামীর রাজনীতিতে? সাদা চোখে আমরা যেটা দেখছি আসলে কি সেটা, নাকি এর বাইরেও কোনো পর্দা রয়েছে, যে পর্দা উল্টালেই সরালেই আমরা হয়তো বা নতুন কোনো কিছু দেখতে পাবো? কারণ রাজনীতির ঘটনা নিয়মিতভাবেই পরিবর্তনশীল এবং রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নেই। ইউনূস সাহেব একটা কথা বলেছেন, তার রাজনৈতিক কোনো অভিলাষ নেই, জীবনের এই পর্যায়ে এসে তিনি রাজনীতি করতে চান না। তিনি নির্বাচন দিয়ে একটা নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি তার নিজের কাজে ফিরে যেতে চান। তারা কেউই রাজনীতির জায়গার মানুষ নন। কিন্তু ছাত্র সমন্বয়ক যারা রয়েছেন তারা তো বলছেন আওয়ামী লীগের বিচার কাজ শেষ হওয়ার আগে পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। নাৎসিকে যেমন নিষিদ্ধ করা হয়েছিল, আওয়ামী লীগকেও তেমন ভাবে নিষিদ্ধ করা হোক। নাহিদ ইসলাম বলেছেন শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্যই তারা এই বিপ্লব ঘটাননি। এদিকে ইউনূস সাহেব তো বলছেন দলগুলো চাইলে তিনি এই মুহূর্তে নির্বাচন দিয়ে চলে যেতে চান। এই যে সরকারের ভেতরে বাইরে সমন্বয়কদের সংকট, বৈশ্বিক নানা চাপ, এই সবকিছু কতটুকু সামনে এগিয়ে যেতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ? যে এখন যদি আওয়ামী লীগের নির্বাচন অংশ নিতে দেয়া না হয়, সেক্ষেত্রে বড় দেশগুলো প্রশ্ন তুলবে, প্রতিবেশী ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমারা একটা চাপ তৈরি করবে যে একটি দলকে নির্বাচনের বাইরে রেখে যে নির্বাচন, এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। বিএনপি জানে যে নির্বাচন হলে তাদের বিজয় একেবারে নিশ্চিত। তো এই নিশ্চিত বিজয়টাকে তারা প্রশ্নবিদ্ধ করতে চায় না। তারা মনে করে যে আওয়ামী লীগ যে কোনো ফর্মই নির্বাচনে আসুক, অন্য সবাই আসুক না কেন, তাদের সাথে ফাইট করার ক্ষমতা এখন বিএনপির আছে। এই আত্মবিশ্বাস থেকে অথবা একটা নৈতিক অবস্থান থেকে তারা মনে করছে যে নির্বাচনকে আর বিতর্কিত দেওয়া যাবে না, সবার অংশগ্রহণেই নির্বাচন হবে। এখন বিষয়টা হচ্ছে, এখন যে আওয়ামী লীগ সামনে আসবে সেই কার নেতৃত্বে আসবে? এটি কি শেখ হাসিনার নেতৃত্বে থাকবে? সেটা তো প্রশ্নই ওঠে, সে তো বিচারের মধ্যে চলে যাচ্ছে, অলরেডি গণহত্যার দায়ে অভিযুক্ত তারা। অন্য কোনো আওয়ামী লীগ আসুক তাতে বিএনপির কোনো আপত্তি নেই। সম্ভবত বিএনপির এই মনোভাবটা টের পেয়ে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা বারবার এই বিষয়টি চাপ দিচ্ছে এবং এই ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত্য চাচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা, নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার ব্যাপারে ছাত্র নেতারা ধারাবাহিকভাবে বক্তব্য রেখে চলেছে। প্রথম আলোর এই রিপোর্টেও বলা হচ্ছে যে রাজনীতি ও নির্বাচন থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা নিয়ে কিছুটা উভয় সংকটে পড়েছে অন্তর্বর্তী সরকার। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা আওয়ামী লীগকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার বিষয়ে অনড়।
অন্যদিকে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি কোনো দলকে নিষিদ্ধ করার বিপক্ষে। বিএনপি ও তার সমমনা দলগুলো চাচ্ছে দ্রুত নির্বাচন দেওয়া হোক। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং দলটিকে নির্বাচন থেকে দূরে রাখার দাবিতে সোচ্চার। তারা ফলে অন্তর্বর্তী সরকারের সামনে অগ্রাধিকার নির্ধারণ নিয়ে এক ধরনের চাপ তৈরি হয়েছে। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা ভারতীয় গণমাধ্যম বা হিন্দুকে ডক্টর ইউনূস একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে বলছেন যে এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়েছে, আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। বোঝা গেছে এরপরেই কিন্তু এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ধারাবাহিকভাবে ফেসবুক পোস্টে বিবৃতি দিচ্ছে। তারা কোনো অনুষ্ঠানে গেলে সেখানেও আওয়ামী লীগের নির্বাচন রাজনীতি নিয়ে খুব জোরালো বক্তব্য রাখছে। গত সোমবার প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি আবার আলোচনায় এসেছে। এই ক্ষেত্রে বিএনপি একটি বাধা রাজনৈতিক অঙ্গনে এমন ধারণা তৈরি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করতে প্রয়োজনীয় নীতি অভ্যুত্থানের হুমকি দিচ্ছেন। তো এইগুলো অবস্থা কি পাল্টাপাল্টি অবস্থাটা হলো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা এবং নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, এবং এটি একটা অন্তর্বর্তী সরকারের উপর একটা চাপও তৈরি হচ্ছে। কেননা অন্তর্বর্তী সরকার যদি এখন বিএনপির পক্ষ নেয় তাহলে এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার বিপক্ষে চলে যাবে। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যদি অবস্থান নেয় সরকার, তাহলে বিএনপি এবং তার সমমনারা তারা ক্ষুব্ধ হবে। এরকম একটা উভয় সংকটের মধ্যে পড়েছে অন্তর্বর্তী সরকার। তো সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে? ভিডিওতে আলোচিত বিষয়গুলো সম্পর্কে কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।